সংযোগ তো নিশ্চয়ই আছে, আপনি বলছেন সেই নেতৃত্বের সংযোগের জায়গায় একটু জানতে চাই। আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী আপনাদের দলের নেত্রী শেখ হাসিনা তার কিছু ফোন আলাপ ফাঁস হচ্ছে, এবং সেই ফোন আলাপের মধ্যেও এই সংযোগের জায়গাটা আমরা দেখেছি। যাই হোক, আমি সেই সংযোগের জায়গাটি কিন্তু পরে আসি। প্রথমে একটু যদি মানে আপনার কাছ থেকে জানতে চাই, স্পষ্ট হতে চাই যে তার যে ফোন আলাপগুলো লিক হচ্ছে, এগুলো কি আসলে লিক হচ্ছে অনুচিতভাবে কেউ লিক করে দিচ্ছে, বিষয়টা কি এরকম, নাকি আসলে শেখ হাসিনা নিজেই লিক করছেন বা চাচ্ছেন বলেই লিক হচ্ছে, নাকি এআই দিয়ে? আপনারা আসলে কি জানেন? দেখুন, এটি তো এক একটি ক্ষেত্রে এক একটি পক্ষে, এবং আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কোন ধরনের অডিও রেকর্ড তারা তৈরি করবে। এই সরকারের নিজস্ব প্রয়োজনই, অবৈধ সরকার নিজস্ব প্রয়োজনই কিন্তু বিভিন্ন ধরনের অডিও রেকর্ড ছড়ানো, বিভিন্ন ধরনের গুজব ছড়ানো, মানুষের জনমতকে বিভ্রান্ত করা, এই ঘটনাগুলো কিন্তু অহরহই ঘটাচ্ছে, যে কারণে তারাই আসলে বলতে পারবে যে তারা কোন উদ্দেশ্য করছে, কেন করছে, সেটি তারাই বলতে মানে পারবে। কে করছে? দেখুন, আমরা কিন্তু স্পষ্ট করে বলছি যে এটি বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, জনমতকে বিভ্রান্ত করা, গুজব ছড়ানো এবং এক ধরনের তথ্য সন্ত্রাসের আশ্রয় গ্রহণ করা, এগুলো এবং যে একটি রাজনৈতিক যখন কর্মসূচি ঘোষণা করা হয় সেটিকে ব্যাহত করার জন্য বা সেটি সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই অবৈধ সরকারি বিভিন্ন তাহলে কি ধরনের আপনি নিশ্চিত বা কলাকৌশল। আপনারা নিশ্চিত যেটা শেখ হাসিনার ফোনালাপ নয়? দেখুন, আমি কিন্তু বলছি যে সাংগঠনিকভাবে যেগুলো ব্যবহার করা হচ্ছে দলের বিরুদ্ধে, দলের কর্মসূচির বিরুদ্ধে এবং জনমতকে বিভ্রান্ত করার জন্য, সেগুলো অবশ্যই এই সরকারের কলাকৌশলের কারণে করা হচ্ছে। মানে হ্যাঁ, সেগুলো এই সরকারের কলা কৌশলের কারণে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না, যেমন সবশেষ যে ফোনালাপটির বিষয়ে ব্যাপক আলোচনা হলো যে সেই ফোনালাপে শোনা যাচ্ছে শেখ হাসিনা অপর প্রান্তে থাকা কাউকে নির্দেশ দিচ্ছেন যে 10ই নভেম্বরের এই সমাবেশের বিষয়, সেখানে জমায়েত হতে হবে, তার বা বঙ্গবন্ধুর ছবি নাই, সেখানে ট্রাম্পের ছবি নিয়ে জমায়েত হতে বলা হচ্ছে। এবং আমরা আসলে কার্যত সেরকমটার চেষ্টা দেখেছি, এরকম অনেকে গ্রেপ্তারও করা হয়েছে। এগুলো কি আসলে ভুল বার্তা আসছে বা এগুলো সরকারের কৌশল? এটা শেখ হাসিনার কোনো লাভ না? এটি নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে। এটি নিয়ে ইতিমধ্যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে, এটি যে বিভ্রান্ত, এটি যে গুজব ছড়ানোর জন্য, এটি কিন্তু ইতিমধ্যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে। আচ্ছা, এটা বিভ্রান্ত, এটা গুজব ছড়ানো, আপনার বক্তব্য থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আপনারা তাই মনে করছেন। আপনার কাছে একটু এটি জানতে চাই যে আপনি এটি কি বলবেন যে আপনি এখন কোথায় আছেন? এটি আমি শুরুতেই বলেছি যে এখানে নিরাপত্তাজনিত বাস্তবতা আমাদের, সেটির কারণে এটি প্রকাশ্যে বলার সুযোগ নেই। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন না। এরকমটা বলা হয়েছে যে মানে 5ই আগস্টের পরে বা 5ই আগস্টের ওই সময়টাতে আপনি আসলে সিলেট সীমান্ত দিয়ে বোরকা পরে পালিয়ে গেছেন, বোরকা সাদ্দাম বলেও অনেকে বলছে। এই বিষয়টা থেকে আপনি কোনো প্রতিক্রিয়া দিবেন? না, এটি সঠিক নয়। এই বিষয়টা ঠিক না বলে বলছেন। আহ, আহ, এই এই আন্দোলনের মানে মানুষের মনে, যে দেশে থাকা নেতাকর্মীদের মধ্যে এই প্রশ্নটি খুব জাগে যে যখন আপনারা আসলে নেতারা সবাই, যেটা আমি একটুখানি প্রশ্নের ধাঁচে আগের বারেও বলছিলাম, আপনারা নেতারা, শীর্ষ নেতারা সবাই দেশ ছেড়ে চলে গেলেন নিজেদের নিরাপত্তার স্বার্থে, এখনও বলছে নিরাপত্তার স্বার্থে কোথায় আছে সেটা বলবেন না। আপনাদের কর্মীরা যে দেশে আছে তাদের জন্য কি আপনারা মানে সেই অনুভবটা করেন? আপনাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার ছোট বোনকে নিয়ে শুধুমাত্র চলে গেলেন। তার যারা শেখ পরিবারের যারা, তারাও সবাই দেশের বাইরে নানান রকমভাবে চলে গেছেন বলে আমরা জেনেছি। এটা কি আপনারা অনুভব করেন যে নেতাকর্মীরা, তাদেরকে এখন বলা হচ্ছে এতিম লীগ? না, দেখুন, আমাদের যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যে ধরনের ষড়যন্ত্রমূলক পরিবেশ তৈরি করা হয়েছিল, বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা তো জীবন বিপন্নেরই শিকার হয়েছিল। দেশরত্ন শেখ হাসিনা বেঁচে আছেন বলেই তো বাংলাদেশের মানুষ এখন অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার স্বপ্ন দেখছে, কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করার স্বপ্ন দেখছে। একজন সাংবিধানিক ধারাবাহিকতা, আইনের শাসন যেন সুপ্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখছে, বাংলাদেশের মানুষ যে এই অবৈধ সরকারের সমস্ত ধরনের নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্য গড়ে তোলার কথা ভাবছে, প্রতিবাদ প্রতিরোধে ইস্পাত দৃঢ়ভাবে সংগ্রামীকে এগিয়ে নেওয়ার কথা ভাবছে, এটি তো সম্ভব হয়েছে একমাত্র দেশরত্ন শেখ হাসিনার জীবন বেঁচে যাওয়ার কারণে। আচ্ছা, আপনি তাই বলছেন। কিন্তু আপনারা কি এই বিশ্লেষণটা করেছেন যে আপনাদেরকে আসলে পালাতে কেন হলো? আপনাদের কাছে ছিল, আপনারা ছাত্রলীগের একটা বিশাল বাহিনী ছিল,
আপনারাই বলেছেন যে আপনারা ফু দিলে 5 মিনিটও দাঁড়াতে পারবেন আন্দোলনকারীরা, আপনারা বলছেন যে এটা শেষ দেখে ছাড়বেন। আপনাদের ওবায়দুল কাদেরের তখন বক্তব্য আমরা শুনেছি, তিনি বলেছেন যে এই আন্দোলন দমনের ছাত্রলীগই যথেষ্ট। তারপরে আসলে কি হলো, কেন আপনারা যথেষ্ট হলেন না? আপনারা তো হলেনই না, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সবই ছিল, আপনাদের বিরাট বাহিনী ছিল, তারপরেও কেন আপনারা আসলে সফল হলেন না? প্রথম কথা হচ্ছে যে এই আন্দোলনটি একটি ইস্যু ভিত্তিক আন্দোলন ছিল, যে বিষয়ে আমরা সবসময় কথা বলেছি, কোটা ইস্যু, যেখানে শিক্ষার্থীরা কোটা সংস্কার, কোটা সমস্যার সমাধান চেয়েছে, এবং যেই সমস্যার সমাধান আসলে আওয়ামী লীগ সরকারের 2018 সালে সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করেছিল কোটা ব্যবস্থা বিলুপ্তির মাধ্যমে। পরবর্তীতে এটি একটা আইনগত প্রক্রিয়া, একটি উচ্চ আদালতের একটি রায়, বিশেষ করে রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত এক ধরনের নির্দেশনা দেয় এবং সরকারের প্রজ্ঞাপনকে বাতিল বলে ঘোষণা করে। সেই প্রেক্ষিতে সরকার পক্ষই কিন্তু আন্দোলনকারীদের সঙ্গেই ছিল, সরকার পক্ষে আদালতে লড়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক অবস্থান সেটি হচ্ছে যে আমরা সুস্পষ্ট হয়ে বলেছি, কোটা সংস্কারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, কোটা সংস্কারের দাবিতে আমরা মিছিল করেছি, মিটিং করেছি। কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের কাছে আমরা বক্তব্য তুলে ধরেছি, সেটা আইন মন্ত্রণালয় হোক, জনপ্রশাসন মন্ত্রণালয় হোক, সেটা অ্যাটর্নি জেনারেলের অফিস হোক। এবং শুধু তাই নয়, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু কোটা সংস্কারকে কেন্দ্র করে ডোর টু ডোর ক্যাম্পেইন কর্মকাণ্ড দেশব্যাপী এটি আমরা চালু করেছিলাম। এটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে আমরা বলেছি যেহেতু এটি নিয়ে নতুন করে একটি জটিলতা তৈরি হয়েছে, এটি যেন একটি সুস্থায়ী, টেকসই এবং ইতিবাচক সমাধান নিশ্চিত করা সম্ভব হয়। সে লক্ষ্যে শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে কি ভাবছে, এখানে অন্তর্ভুক্তির বিষয়টি কিভাবে হবে, কিভাবে একটি যৌক্তিক সমাধান তৈরি করা সম্ভব হয়, কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের ভাবনা কি, সেই লক্ষ্যে কিন্তু আমরা অনলাইনে, অফলাইনে সরাসরি মতামত গ্রহণ করেছি। আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের কক্ষে আমরা গিয়েছি, সেখানে কোটা সংস্কার নিয়ে তাদের মতামত কি, সেই আলোকে কিন্তু আমরা সরকারের কাছে প্রস্তাবনা তুলে ধরেছি। এবং সেটির প্রেক্ষিতে আপনাদের সবাইকে আমরা যেটি মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের গোটা বাংলাদেশেই কিন্তু 11 জুলাই 2024 থেকে বাংলাদেশে কিন্তু কোনো কোটা কার্যকর ছিল না। যখন হাইকোর্টের রায়ের উপরে যখন স্ট্যাটাস কো প্রদান করা হয়, স্থিতাবস্থা প্রদান করা হয়, প্রকৃতার্থে বাংলাদেশে 11 জুলাই 2024 পরে কোনো কোটা কার্যকর ছিল না। 2018 সালের প্রজ্ঞাপন 2024 সালের 11 জুলাই থেকে কিন্তু পুনর্বহাল হয়। সে কারণে কিন্তু এটি স্পষ্ট যে আন্দোলনের যে সফলতা, এই আন্দোলনের যে হ্যাপি এন্ডিং হওয়ার কথা ছিল, এই আন্দোলনের যে এক্সিট হওয়ার কথা ছিল, সেটা কিন্তু 2024 সালের 11 জুলাইয়ের মধ্যে এটি সমাপ্ত হওয়ার কথা ছিল, কারণ শিক্ষার্থীদের ইস্যু ভিত্তিক সমস্যার সমাধান হয়েছে। পরবর্তীতে আপনারা যেটি সবার সামনেই অবলোকন হয়েছে, কোটা সমস্যার সমাধান 11 জুলাই কি সাদ্দাম, নাকি ডেটটা আসলে 14 জুলাই? না, 11 জুলাই হাইকোর্টের রায়ের উপর স্থিতাবস্থা প্রদান করা হয়। 14 জুলাই আপনি যেটি বলছেন, এই কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে একটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য রাজাকার ইস্যুটি সামনে নিয়ে আসা হলো। এবং আপনি দেখবেন যে 1 থেকে 14 তারিখ গোটা বাংলাদেশে কিন্তু রাজাকার ইস্যুটা সামনে আসলে কে নিয়ে আসলো? হ্যাঁ, এটি তো ইতিমধ্যেই সবার কাছেই পরিষ্কার, বিশেষ করে বাংলাদেশের ছাত্র সমাজের কাছে এটি পরিষ্কার কিভাবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বক্তব্যকে বিকৃত করা হয়েছে, বিভ্রান্তি ছড়ানো হয়েছে, এবং আন্দোলনকারীদের দিকে আন্দোলনকারীদের উস্কে দেওয়ার জন্য এই পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে। 14 জুলাই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, এবং যারা আজকে তাদের মুখোশ উন্মোচিত করছে, তারা তাদের রাজনৈতিক পরিচয় সামনে নিয়ে আসছে, তখন তারা তাদের অরাজনৈতিক পরিচয় ছিল, এবং সেটির মাধ্যমে তারা এই রাজাকারের রাজনীতিকে এক ধরনের বৈধতা প্রদান করা, এক ধরনের উস্কানিমূলক পরিবেশ তৈরি করা, এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতিকে একটি ভিন্ন খাতে ঠেলে দেওয়া। আপনি বলছেন উস্কানিমূলক পরিবেশটা তৈরি করলো সেই আন্দোলনকারীরা, কিন্তু মানে সেই বক্তব্যটা খুব আলোচিত এবং সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে, মানে এই বক্তব্যটা শুনতে কি যারা আন্দোলন করছে তাদের জন্য কি সুখকর, একটা সুন্দর কোনো? এই বক্তব্যের কোথায় আন্দোলনকারীদের রাজাকার বলা হয়েছে? প্রথম কথা হচ্ছে, এই বক্তব্যের কোথাও কোনো ব্যাখ্যাতে এটি বলার সুযোগ নেই যে এই ব্যাখ্যাতে যে অভিযোগটি নিয়ে আসা হয়েছে বা যে বিষয়টিকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে একটি ভিন্নতর পরিবেশ তৈরি করার চেষ্টা বলেও নাই যে রাজাকারের নাতিপুতিদের কোটা দিতে হবে, তাহলে এই বক্তব্যটা প্রধানমন্ত্রী কেন বললেন? শিক্ষার্থীদেরকে 11 তারিখের পরে যখন আদালতের রায় প্রদান করা হলো, তারপরে আন্দোলন কিন্তু একটি স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের অংশগ্রহণ কমে এসেছিল, শিক্ষার্থীদের সন্তোষ ছিল। এরপরে এই ইস্যুটিকে ব্যবহার করে এক ধরনের, এটি তো স্বাভাবিকভাবে এক ধরনের তথ্য বিকৃতি, সেটির মাধ্যমে শিক্ষার্থীদের রাজাকার বলা হয়েছে। এই বক্তব্য ব্যাপকভাবে প্রচারণা। কিন্তু শেখ হাসিনা তো এটি বলেছিলেন, তাই না সাদ্দাম? এটি তো বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে, এই বক্তব্যটি তো শেখ হাসিনা।
না, এটির মাধ্যমে তো আন্দোলনকারীদের রাজাকার বলা হয়নি। এটির মাধ্যমে তো এটি একটি আলোচনার প্রেক্ষিতে, একটি প্রশ্নোত্তরের প্রেক্ষিতে এই ধরনের আলোচনাটি এসেছে। কিন্তু এটির মাধ্যমে শিক্ষার্থীদের রাজাকার বলা, শিক্ষার্থীদেরকে এই এই অভিযোগে অভিযুক্ত করা, এ ধরনের কোনো বক্তব্য তো আসেনি। তো এই বক্তব্যকে অবশ্যই ভুলভাবে উপস্থাপন করা হয়েছে শিক্ষার্থীদের সামনে। কিন্তু আমি সেটাই আসলে জিজ্ঞাসা করছিলাম যে এরকম একটি বক্তব্য শুনতে কেমন লাগে, যারা আসলে আন্দোলন করছেন তাদের জন্য এই বিষয়টা কেমন লাগে শুনতে, যে তারা তো আসলে রাজাকারের নাতিপুতিদের জন্য সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যেই সেটি অনুভব করতে শুরু করেছে। তারা যে বক্তব্যকে বিকৃত করা হয়েছে এবং এদের রাজনীতির যে মূল লক্ষ্য ছিল, এবং সেটি আজকে যখন তারা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করছে, আজকে যখন তারা আমাদের সাংবিধানিক প্রস্তাবনাকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে, আজকে যখন আমাদের মুক্তিযুদ্ধের আইকনিক বিষয়গুলোকে তারা প্রতিস্থাপিত করার চেষ্টা করছে, সেটির মাধ্যমে এটি প্রতীয়মান হয় ইতিমধ্যেই যে তারা এই রাজাকারের ছুটিকে কিসের জন্য সামনে নিয়ে এসেছিল। জি, তারা কিসের জন্য, মানে আমি এইটাও আমি ঠিক বোঝার চেষ্টা করছিলাম যে তারা কিসের জন্য তারা ভুল বুঝলো। শেখ হাসিনা কেন রাজাকারের প্রসঙ্গটি আনলেন, শেখ হাসিনার এই বক্তব্যে আসলে যারা আন্দোলনকারী তাদের অনুভূতিতে কীভাবে আঘাত আনে, সেটি কি আপনারা কখনো বুঝবার চেষ্টা করেছেন কিনা? আমরা একটা সময় দেখেছিলাম যে আলোচনার জন্যও ডাকা হয়েছিল শিক্ষার্থীদের, কিন্তু আপনি কি মনে করেন না যে এটা আসলে খুব অনেক দেরি হয়ে গেছে, ততক্ষণে অনেকটা জল গড়িয়ে গেছে? শিক্ষার্থীরা কিন্তু আপনি জানেন যে আলোচনার যে প্রস্তাবনাটির কথা আপনি বলছেন, কিন্তু ধারাবাহিকভাবে অভ্যন্তরে হোক,